এখন একটি গল্প বলবো যা এতটাই রোমাঞ্চকর যে শুনলে বুকের ভেতর ধুকধুক আওয়াজ উঠবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রীত বন্ধনের দিন যখন আমার বৌদি নিজের মায়ের বাড়ি চলে গেল, তখন অরুণদা একদম মনমরা হয়ে বসে রইল। কিন্তু তারপর আমি সেই রাতে আমার অরুণদাকে খুশি করেছিলাম, আর বৌদির অভাবটা আমি পূরণ করেছিলাম। আমি অরুণদাকে সেই খুশিটা দেওয়ার পুরোপুরি চেষ্টা করেছিলাম যা সে চাইছিল। কিন্তু আমি জানতাম না যে তার কাছে 9 ইঞ্চির একটা ডান্ডা আছে, যার আঘাত আমার সহ্যক্ষমতার বাইরে। কিভাবে কি হলো? সবকিছু পুরো সত্যি গল্পটা শোনার জন্য তৈরি হয়ে যান। আমার বিয়ের পর এটা প্রথম প্রীত ছিল, আর অরুণদা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে আনতে আসার কথা ছিল। আসলে 2 মাস আগেই আমার আর আমার বড় দাদার বিয়ে একই দিনে হয়েছিল। আমার শ্বশুর বাড়িতে সবকিছু খুব ভালোভাবেই কাটছিল, আর এখন তো প্রীতিতে মায়ের বাড়ি যাওয়ার সময়ও এসে গিয়েছিল। আমি এত খুশি ছিলাম যে গিয়ে সবার সাথে দেখা করব, সব বান্ধবীদেরকে নিজের বিয়ের পরের সব কথা বলবো। কিন্তু আমি জানতাম না যে আমার বড় অরুণদা আমাকে কিছুই বলার মতো অবস্থায় রাখবে না। আমার বিয়ে খুব বড় ঘরে হয়েছিল, আর আমি খুব ঠাটবাটে থাকতাম। আমার শ্বশুর মশাই বিয়ের পর থেকেই আমাকে নিজের ছেলেমেয়ের মতো খেয়াল রাখতেন। উনি শুধু টাকা পয়সাতেই বড় নন, মনের দিক থেকেও খুব বড় আর ভালো মানুষ। আমার অরুণদা রোহিত আমাকে নিতে এসেছিল। আমার শ্বশুর বাড়িতে সবাই তার খুব ভালোভাবে যত্ন নিয়েছিল। আমার কাছে এত বেশি জিনিসপত্র ছিল যে অরুণদার গাড়িতে ধরছিল না, তাই আমার স্বামী সব জিনিস অন্য একটা গাড়িতে পাঠিয়ে দিল। আমি তো খুব খুশি ছিলাম, কিন্তু অরুণদার মুখে কিসের যেন একটা বিষণ্ণতা ছিল। আমি তাকে জিজ্ঞেসও করেছিলাম যে কি হয়েছে, কিন্তু সে এড়িয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছানোর পরেই আমি এত খুশি ছিলাম যে সবাইকে নিজের শ্বশুরবাড়ির প্রত্যেকটা ছোট বড় কথা বলতে শুরু করেছিলাম। আমার বৌদির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাই আমি বৌদির সাথে অনেক কথা বলেছিলাম। কিন্তু অরুণদা তবুও মুখ ভার করে বিষণ্ণ হয়ে বসেছিল। শেষে আর থাকতে না পেরে আমি জিজ্ঞেসই করে ফেললাম, অরুণদা, কি ব্যাপার? তুমি এত চুপচাপ কেন? আমার আশাটা তোমার ভালো লাগেনি বুঝি? তখন অরুণদা বলল, তোর আশাটা ভালো লেগেছে, কিন্তু তোর বৌদি উৎসবের দিনে নিজের মায়ের বাড়ি চলে যাবে সেটা আমার ভালো লাগবে না। বৌদি এই কথা শুনে হাসতে লাগল। তখন আমি বললাম, যেমন আমাকে নিজের ভাইকে প্রীত পড়াতে বলে আমি মায়ের বাড়ি এসেছি, তেমনি তো বৌদিরও নিজের ভাইকে প্রীত পড়াতে হবে। আর বৌদি চলে গেলে কি হয়েছে? আমি তোমাকে বৌদির অভাব বুঝতে দেব না। আমার এই কথা শুনে অরুণদাও মুচকি হাসল, কিন্তু তার হাসিতে যেন অন্য কোনো ইঙ্গিত লুকানো ছিল। পরের দিন প্রীতের উৎসব ছিল, যেটাকে শুদ্ধ ভাষায় বন্ধন বন্ধন বলে, কিন্তু প্রীত এর একটা প্রচলিত শব্দ। পরদিন সকালে যখন বৌদির ভাই বৌদিকে নিতে এলো, বৌদি তৈরি হয়ে নিজের ভাইয়ের সাথে মায়ের বাড়ি চলে গেল। এখন বাড়িতে আমরা 4 জনই ছিলাম, আমি, অরুণদা আর মা বাবা। আমাদের বাড়িটা অনেক বড়। আমি আর অরুণদা দোতলা ছিলাম আর মা বাবা নিচে ছিলেন। অরুণদার সুবোধের ঘরে বসে আমি অরুণদার সাথে কথা বলতে লাগলাম যাতে বৌদির মায়ের বাড়ি যাওয়ার দুঃখটা তার অনুভব না হয়। কথায় কথায় সে আমাকে জিজ্ঞেস করল যে বিয়ের আগে আমার কতজন বন্ধু ছিল। তো আমি তাকে 4 জন বলেছিলাম, কিন্তু আমার ছিল 6 জন। তারপর সে জিজ্ঞেস করল যে আমার এখনো তাদের সাথে কথা হয় কিনা। আমি বললাম, হ্যাঁ, এখনো 2 জনের সাথে যোগাযোগ আছে আর মাঝে মাঝে দেখাও হয়। তখন সে আমাকে বলল, তুই এটা ভুলিস না যে তোর বিয়ে হয়ে গেছে। আমি বললাম, আমার প্রথম থেকেই একাধিক মানুষের সাথে সম্পর্ক রাখার অভ্যাস, তাই আমি আমার স্বামীর থেকে লুকিয়ে তাদের সাথেও দেখা করি। তখন অরুণদা বলল, এখানে তো কেউ নেই, না তোর স্বামী না তোর কোনো বন্ধু। সত্যি বলতে এখানে তোর সাথে কেউই নেই, শুধু আমি আছি। আমার বউও তো মায়ের বাড়ি চলে গেছে। তাই যখন বাবা আমাকে নিচে ডাকল, তখন আমি অরুণদার দিকে একবার তাকালাম। তার চোখে এমন একটা কিছু বলার ভঙ্গি ছিল যেন সে আমাকে আটকাতে চাইছে। আমি নিচে চলে গেলাম আর দেখলাম মা বাবা নাস্তা করছে। মা জিজ্ঞেস করল, তোর কিছু লাগবে? না মা, এমনি অরুণদার ঘরে ছিলাম, আমি উত্তর দিলাম। কিন্তু আমার মনটা বারবার উপরে অরুণদার ঘরের দিকে টানছিল। অরুণদা যা বলেছিল সেটা আমার মনের ভেতরে একটা অস্থিরতা তৈরি করছিল। একদিকে তার কথায় উদ্বেগ আর অধিকার ফুটে উঠছিল, অন্যদিকে তার ওই ধরনের প্রশ্ন করাটা আমার জন্য অস্বস্তিকর ছিল। বৌদি মায়ের বাড়ি যাওয়ার পর বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল। মা বাবা নিজেদের কাজে ব্যস্ত ছিল,
আর আমি ভাবছিলাম অরুণদার সাথে আবার কথা বলা উচিত হবে কিনা। ঠিক তখনই অরুণদা আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালো, তুই কি নিচে আসতে পারবি? কথা আছে কু। আমি ভাবলাম হয়তো সে নিজের কথার জন্য ক্ষমা চাইতে চায়। আমি নিচে এসে দেখলাম অরুণদা লিভিং রুমে একা বসে আছে। কি হয়েছে অরুণদা? আমি জিজ্ঞেস করলাম। সে একটা গভীর শ্বাস নিয়ে বলল, তুই জানিস আমি ওসব কেন জিজ্ঞেস করেছিলাম? না, কিন্তু তোমার প্রশ্নে আমার একটু অদ্ভুত লেগেছিল। ও অরুণদা গম্ভীরভাবে বলল, দেখ, আমাদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই একটা বিশেষ সম্পর্ক আছে। কিন্তু তোর বিয়ের পর থেকে আমি এটা ভাবতে শুরু করেছি যে তোর জীবনে কি চলছে। তোর খুশিটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমি চাই না কোনো ভুলের জন্য তোর জীবনের ক্ষতি হোক। তার কথায় আমি শান্ত হলাম। আমি বুঝতে পারলাম যে তার প্রশ্নগুলো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ছিল না, বরং আমার জন্য চিন্তা থেকেই ওগুলো করেছিল। অরুণদা আর বোনের এই কথাবার্তা কি তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে? এই গল্পটা কি বোনের আত্মবিশ্লেষণ আর জীবনে ইতিবাচক বদলের কারণ হবে, নাকি এর সাথে একটা নতুন রহস্য আর মোড় যোগ করা হবে? অরুণদার কথা শুনে আমি একটা গভীর শ্বাস নিলাম আর তার দিকে তাকালাম। তার মুখে গাম্ভীর্য আর চিন্তা ফুটে উঠেছিল। আমি হালকা হেসে বললাম, অরুণদা, আমি বুঝতে পারছি তুমি আমার জন্য চিন্তা করছো। এরপর অরুণদা বলল, তোর আমার থেকে কিছু লুকানো উচিত হয়নি। যদি কখনো আমার সাহায্যের দরকার হয় বলিস। কিন্তু মনে রাখিস, ভুল করতে করতে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। আর তোর বিয়ে, তোর স্বামীর ব্যাপারে তোর কি ভাবনা? তার কথা শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম। আমার মনে অনেক প্রশ্ন জেগে উঠল। আমার কি সত্যিই নিজের অভ্যাসগুলো বদলানো উচিত? আমি কি আমার বিয়ে আর সম্পর্কের সাথে অবিচার করছি? বাড়িতে একটা নীরবতা ছিল। মা বাবা নিজেদের কাজে ব্যস্ত ছিল। অরুণদা নিজের ল্যাপটপে কাজ করছিল। আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। কিন্তু অরুণদার কথাগুলো বারবার আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই আমার ফোনে একটা কল এলো। এটা আমার পুরনো এক বন্ধুর ছিল। সে বলল, তুমি কবে দেখা করছো? অনেকদিন হয়ে গেল। আমি ইতস্তত করে বললাম, এখন বাড়ির পরিবেশটা একটু অন্যরকম। পরে কথা বলবো। ফোনটা রাখার পর আমি ভাবতে লাগলাম, এটা কি ঠিক হচ্ছে? আমার বিবাহিত জীবনেই এই বিষয়গুলো কোথাও না কোথাও সমস্যা তৈরি করছিল। অরুণদার কথাগুলো আমাকে আরও বেশি চিন্তিত করে তুলছিল। সন্ধেবেলা অরুণদা আবার আমাকে ডাকল আর বলল, তুই কি আমার কথাগুলো নিয়ে কিছু ভেবেছিস? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, অরুণদা, সম্ভবত তুমি ঠিকই বলছো। আমাকে নিজেকে শুধরাতে হবে। কিন্তু এটা এত সহজ না। সে হেসে বলল, কোনো কিছুই সহজ হয় না। কিন্তু যখন নিজের সম্পর্ক বাঁচানোর প্রশ্ন আসে, তখন মানুষ সব কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারে। তুই শুধু সঠিক পথে এগিয়ে যা। এই কথাবার্তার পর আমি ঠিক করলাম যে আমি আমার জীবনে কিছু বদল আনার চেষ্টা করব। আমি ধীরে ধীরে সেই সব অভ্যাস থেকে দূরত্ব তৈরি করতে শুরু করলাম, যেগুলো আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। অরুণদা আমাকে সঙ্গ দিয়েছিল আর সবসময় সাহস জুগিয়েছিল। বোন কি তার পুরনো সম্পর্কগুলো থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে? অরুণদার এই পথ দেখানো কি তার বিবাহিত জীবনকে বাঁচাতে পারবে? অরুণদার কথাগুলো আমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করেছিল। আমি আমার ফোন থেকে সেই দুজনের নম্বর ডিলিট করে দিলাম যাদের সাথে আমি তখনও দেখা করতাম। এটা সহজ ছিল না, কারণ ওই সম্পর্কগুলো কোনো এক সময় আমার জীবনে আনন্দ দিয়েছিল। কিন্তু এখন আমি বুঝতে পারছিলাম যে ওগুলোর কোনো ভবিষ্যৎ নেই। 3 দিন পর বৌদি মায়ের বাড়ি থেকে ফিরে এলো। তার সাথে তার ভাই আর তার স্ত্রীও এসেছিল। বাড়িতে আবার আনন্দ ফিরে এলো। বৌদি আমাকে হালকা চালে বলল, বাহ, আমার অনুপস্থিতিতে বাড়িটা ভালোই সামলে নিয়েছিস দেখছি। আমি হেসে উত্তর দিলাম, তোমাকে ছাড়া এখানে সবকিছু খালি খালি লাগছিল। কিন্তু বৌদির আসার আগে সেই কথাবার্তা আমার আর অরুণদার মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি করে দিয়েছিল। বৌদির হয়তো কিছুটা আন্দাজ হয়েছিল, কারণ সে আমাকে একান্তে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোকে কেমন যেন একটু অন্যরকম লাগছে। আমি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। আরে কিছু না, এমনি একটু ভাবছিলাম। সেই সন্ধ্যায় আমার স্বামীর ফোন এল। সে বলল, আমি এই সপ্তাহে কয়েকদিনের জন্য বাড়ি আসছি। তার কণ্ঠস্বরে আনন্দ ছিল। আমিও খুশি প্রকাশ করলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছিল। আমি কি তাকে পুরো সত্যিটা বলতে পারবো? আমার এতদিনকার আচরণ কি তার সাথে অন্যায় ছিল না? রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন আমি ছাদে বসে ভাবছিলাম। অরুণদা সেখানেই এল। এখন কেমন লাগছে? সে জিজ্ঞেস করল। একটু হালকা লাগছে। আমি উত্তর দিলাম।
ভালো, কিন্তু তোর পুরো সত্যিটা নিজের স্বামীকে বলা উচিত। মিথ্যে কথা সম্পর্ককে দুর্বল করে দেয়। আমি তার কথা থামিয়ে বললাম, কিন্তু অরুণদা, আমি যদি সত্যিটা বলি তাহলে সে কি আমাকে ক্ষমা করবে? অরুণদা গম্ভীরভাবে বলল, ক্ষমা করাটা তার কাজ, কিন্তু সত্যিটা বলা তোর দায়িত্ব। যদি তোদের সম্পর্ক মজবুত হয় তাহলে সত্যিটা তাকে আরও গভীর করবে। স্বামীর বাড়ি আসার দিন চলে এলো। আমি তার জন্য রান্না করতে করতে ভাবছিলাম কথাটা কিভাবে শুরু করব। সে এলো আর বরাবরের মতোই খুব আন্তরিকভাবে দেখা করল। সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু আমার মনের উপর একটা বোঝা ছিল। রাতে যখন আমরা একলা বসেছিলাম তখন আমি বললাম, আমার তোমাকে কিছু বলার আছে। সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমার কিছু পুরনো সম্পর্ক ছিল, বিয়ের পরেও আমি তাদের সাথে দেখা করতাম, কিন্তু এখন আমি সেসব শেষ করে দিয়েছি। আমি জানি আমি ভুল করেছি আর আমি ক্ষমা চাইছি। কিছুক্ষণের জন্য তার মুখে কোনো কথা ছিল না। তারপর সে একটা গভীর শ্বাস নিয়ে বলল, তোমার আমাকে বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু ভালো করেছো যে তুমি নিজেই এটা শেষ করে দিয়েছ। সম্পর্ক সততার উপর নির্ভর করে চলে, আর আমি চাই আমরা এরপর থেকে সবকিছু খোলামেলাভাবে একে অপরকে বলব। এই কথাবার্তা আমার সম্পর্ককে একটা নতুন শক্তি দিয়েছিল। আমি শিখলাম যে সত্যি দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। অরুণদাও আমাকে শিখিয়েছিল যে সম্পর্কের শিকট মজবুত করার জন্য ত্যাগ আর সততা সবচেয়ে জরুরি। এখন আমাদের বাড়িতে সবকিছু আগের চেয়ে ভালো ছিল। বৌদি, অরুণদা, মা বাবা আর আমার স্বামী, আমরা সবাই একটা পরিবারের মতো খুশি ছিলাম। স্বামীর সাথে সত্যিটা বলার পর আমার মন হালকা হয়ে গিয়েছিল। সে আমার ভুলটা বুঝতে পেরেছিল আর আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য সততার কদর করেছিল। কিন্তু কিছুদিন পর একটা অপ্রত্যাশিত ঘটনা গল্পে নতুন মোড় নিয়ে এল। একদিন সন্ধ্যায় যখন আমি নিজের ঘরে বসেছিলাম, অরুণদা আমাকে ডাকল, নিচে আয়, কিছু জরুরি কথা আছে। কি? সে বলল। নিচে গিয়ে দেখলাম বৌদিও সেখানে আছে। অরুণদা গম্ভীরভাবে বলল, তোর স্বামীকে সবকিছু বলাটা ঠিক ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে অন্য কেউ তো সত্যিটা জানে। আমি চমকে উঠলাম। কি মানে? কে? অরুণদা একটা স্ক্রিনশট দেখালো। এটা একটা অচেনা নম্বর থেকে এসেছিল। তাতে লেখা ছিল, তোমার বোনের আগের সম্পর্কগুলোর ব্যাপারে আমি সবকিছু জানি। যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার ভগ্নিপতিকে সব বলে দেব। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কার কাজ ছিল? আমার পুরনো বন্ধুদের মধ্যে কেউ নাকি অন্য কেউ যে আমার জীবনটা তছনছ করে দিতে চেয়েছিল? অরুণদা বলল, ঘাবড়াস না, আমাদের খুঁজে বের করতে হবে এটাকে, আর দরকার হলে পুলিশের সাহায্য নিতে হবে। বৌদিও সায় দিল। বৌদি বলল, তুই তো তোর স্বামীকে সব বলে দিয়েছিস, তাই তোর ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এই কাজটা ঠিক না। আমরা পরিকল্পনা করলাম যে ওই নম্বরে ফোন করে কথা বলবো। অরুণদা ফোন করল, কিন্তু উপাস থেকে কোনো উত্তর এলো না। এটা পরিষ্কার ছিল যে লোকটা আমাদের ভয় দেখাতে চেয়েছিল। কিছুদিন পর ওই নম্বর থেকে আরেকটা মেসেজ এল। এবার তাতে লেখা ছিল, তোমাকে সত্যিটা বলতেই হবে, তোমার অরুণদা বৌদি সবকিছু সামলাতে পারবে না। আমি বুঝতে পারছিলাম না এটা কে করতে পারে। তখনই অরুণদা বলল, তোর পুরনো বন্ধুদের মধ্যে কেউ কি রেগেছিল বা তোর থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল? আমি ভাবতে ভাবতে বললাম, হতে পারে। একবার আমি একটা সম্পর্ক হঠাৎ করে শেষ করে দিয়েছিলাম আর সে খুব রেগে গিয়েছিল, কিন্তু আমি তার সাথে আর কখনো কথা বলিনি। অরুণদা ব্যাপারটা খুব গুরুত্বের সাথে নীল আর পুলিশে একটা রিপোর্ট লেখাল। পুলিশ নম্বরটা ট্র্যাক করল আর জানতে পারল যে নম্বরটা একটা নকল আইডিতে রেজিস্টার করা ছিল। যদিও তদন্তের সময় এটা পরিষ্কার হয়ে গেল যে এই কাজটা আমার পুরনো এক বন্ধুরই ছিল। পুলিশ তাকে ধরে ফেল, আর সে স্বীকার করল যে সে আমার সুখী জীবন দেখে হিংসা করছিল, আমাকে বদনাম করার আর আমার সম্পর্কগুলো ভেঙে দেওয়ার চক্রান্ত করেছিল। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম যে অতীতকে পুরোপুরি পেছনে ফেলে আসাটা কতটা জরুরি। অরুণদা আর বৌদি এই পুরো সময়টায় আমার পাশে ছিল। আমি আমার স্বামীর সাথে বসে এই পুরো ব্যাপারটা নিয়ে কথা বললাম। সে বলল, আমি খুশি যে তুমি আমাকে সবকিছু সত্যি সত্যি বলেছ। আমাদের সম্পর্কে এখন আর কিছুই লুকানো নেই, আর এটাই আমাদের সম্পর্ককে আরও মজবুত করবে। এই পুরো ঘটনাটা আমাকে একটা শিক্ষা দিয়েছিল, সত্যি আর সততাই যে কোনো সম্পর্কের ভিত্তি হয়। আমি এখন আমার পুরনো জীবন থেকে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে ফেলেছিলাম, আর নিজের বিবাহিত জীবন নতুন করে শুরু করেছিলাম। অরুণদা আর বৌদির সাথে আমার সম্পর্ক আরও গভীর হয়েছিল।
আর আমাদের পরিবারে এখন শুধু আনন্দই ছিল। পুলিশ লোকটাকে গ্রেপ্তার করে নিল। কিন্তু এই ঘটনাটা আমার আর আমার পরিবারের জীবনের উপর গভীর প্রভাব ফেলেছিল। অরুণ দা, বৌদি, মা, বাবা সবাই আমার অনুভূতিগুলো বুঝতে পেরেছিল আর আমার পাশে ছিল। কিন্তু এই অভিজ্ঞতাটা আমার জন্য আত্মবিশ্লেষণের একটা সময় হয়ে উঠেছিল। একদিন বৌদি আমার সাথে একান্তে কথা বলল, শোনো, আমি জানি এই সব কিছু সহজ ছিল না, কিন্তু তুই কি কখনো ভেবে দেখেছিস যে তোর পুরনো সম্পর্কগুলোর প্রভাব শুধু তোর স্বামীর উপরই না, পুরো পরিবারের উপর পড়তে পারে? তার কথা আমাকে ভাবতে বাধ্য করল। আমি তাকে বললাম, বৌদি, আমি মানছি আমার ভুল হয়েছিল, কিন্তু এখন আমি নিজেকে বদলানোর পুরোপুরি চেষ্টা করছি। বৌদি হেসে বলল, তোর চেষ্টাটা দেখতে পাচ্ছি। যা হয়ে গেছে তা হতে দে, জীবনে এগিয়ে যাগু। আমার স্বামী এখন আমার সাথে আগের চেয়ে অনেক বেশি খোলামেলা আর সহানুভূতিশীল হয়ে উঠেছিল। একদিন সন্ধ্যায় সে বলল, তোমার সততা আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। এখন আমরা দুজনে একটা নতুন শুরু করব। তার কথায় আমি শান্তি পেলাম। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে এখন থেকে আমি আমার সম্পর্কে পুরোপুরি সততা আর নিষ্ঠা দেখাব। এই পুরো ঘটনার সময় অরুণদার আচরণও কিছুটা বদলে গিয়েছিল। সে একদিন আমাকে বলল, আমি সবসময় তোকে আমার ছোট বোন হিসেবেই দেখেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুই নিজেও নিজের দায়িত্বগুলো বুঝতে শুরু করেছিস। তোর জন্য আমার গর্ব হয়। তার এই কথা শুনে আমার চোখে আনন্দের জল চলে এলো। ঘটনার পর আমাদের পরিবার একসাথে আরও বেশি সময় কাটাতে শুরু করল। মা, বাবা, অরুণদা, বৌদি, আমি আর আমার স্বামী সবাই বুঝতে পেরেছিলাম যে সম্পর্কের জন্য সময়, সততা আর ধৈর্যের প্রয়োজন হয়। আমরা একটা ছোট পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করলাম। এই ভ্রমণটা আমাদের জন্য শুধু শান্তিরই ছিল না, বরং আমাদের পারস্পরিক বাঁধনগুলোকেও আরও মজবুত করে দিয়েছিল। এই ঘটনার পর আমার পুরনো বন্ধুদের মধ্যে কেউই আমার সাথে যোগাযোগ করার সাহস দেখায়নি। আমিও এটা ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার বিবাহিত জীবনের উপর পুরোপুরি মনোযোগ দেব।